সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনারা জানেন আগামীকাল ঈদ। টানা ৩০ দিন সিয়াম সাধনার পর ঈদ আমাদের জন্য বয়ে এনেছে আনন্দের বার্তা। আগামীকাল ঈদ। দূরে কাছের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা জানেন প্রতি বছর আমরা ড্যানফোর্থে চাঁদ রাত করতাম, প্রচুর মানুষের সমাগম হতো, সেখানে মেহেদি দিতে মানুষ আসতেন, কেনাকাটার জন্য আসতেন। এই সবগুলো এখন আমাদের জন্য অতীত হয়ে গেছে, সেই আনন্দগুলো শুধু স্মৃতি হয়ে আছে। এবছর করোনা পরিস্থিতির কারণে আমরা সেই চাঁদ রাত করতে পারছি না, কিন্তু প্রতিবারের মতো সেই আয়োজনটিকে আমরা ভার্চুয়ালি নিয়ে এসেছি। এনআরবি টিভিতে আজকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আজকে যে আয়োজন করেছি সেটি ঈদ পরিক্রমা। টরন্টোর প্রসিদ্ধ পোশাকের প্রতিষ্ঠান শাড়ি হাউজের সৌজন্যে বরাবরের মতোই এই আয়োজনটিও প্রচারিত হচ্ছে। আজকে আমরা বিশিষ্ট জনদের যুক্ত করেছি আমাদের সঙ্গে, চাঁদ রাতের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা যুক্ত করেছি আমাদের সঙ্গে। চলুন আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হয়ে আসি। আমরা খুবই আসলে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন আমাদের টরন্টোর খুবই গুণী মানুষ, সঙ্গীতের শিক্ষক তাকে বলা হয়, সঙ্গীতের গুরু তাকে বলা হয়। এই শহরের অনেক জনপ্রিয় শিল্পী, প্রতিষ্ঠিত শিল্পীর হাতে ঘড়ি তার হাত দিয়ে হয়েছে। পারিবারিকভাবেই তিনি সঙ্গীত পরিবারের মানুষ। অলিম্পিয়া মিউজিক স্কুলের যিনি কর্ণধার, আমাদের সবার প্রিয় আফম আলিমুজ্জামান, তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আলিমুজ্জামান ভাই, আপনাকে স্বাগত এনআরবিতে যুক্ত হওয়ার জন্য। আপনাকে স্বাগত এবং দর্শক মন্ডলী, আপনারা যারা এই সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করছেন আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ জামান ভাই। আমি এবার পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের টরন্টোর আরেক পরিচিত মুখ, জনপ্রিয় উপস্থাপিকা আমি তাকে বলবো, সঞ্চালক বলবো, অসংখ্য গুণী মানুষের একজন, অজন্তা চৌধুরী। অজন্তা চৌধুরী, আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ মিন্টু ভাই, আর স্বাগত জানাচ্ছি আমার এনআরবি দর্শকদের। অনেক অনেক ভালো আছেন আশা করি। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে আরো একজন উপস্থাপিকা যুক্ত আছেন, তিনি অনেক অনেক জনপ্রিয় একজন উপস্থাপিকা, সংগঠক, আমাদের সবার প্রিয় আসমা হক। আসমা হক, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনআরবি টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর আমার এনআরবির সব দর্শক এবং আমাদের টরন্টোবাসীকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে চাঁদনি রাত, অর্থাৎ আমাদের আজকের ঈদের পূর্ববর্তী রাত যেটা আমরা আজকে ভার্চুয়ালি পালন করছি, তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছে আশিকিন ফারা। তার নামটি বললে চাঁদ রাতের সঙ্গে তার নামটি ওতপ্রোতভাবে জড়িত। ড্যানফোর্থে যিনি অন্য বছর এই সময়তে অসম্ভব ব্যস্ত সময় কাটাতো এবং প্রচুর মানুষ একেবারে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো তার কাছ থেকে মেহেদি করানোর জন্য, এবং আমি নিজে গতবার প্রায় রাত 2-2:30 কি 3টা পর্যন্ত আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে। শাড়ি হাউজের সামনে তার একটি টেবিল থাকতো, 3-4 জন সেখানে সময় দিত এবং অসংখ্য মানুষ অপেক্ষা করত। ফারা, আপনাকে অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ এনআরবি টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জানি একটু অন্যরকম, তবুও সবাই ভালোভাবে ঈদ করুক, সেটাই চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের শাড়ি হাউস নিবেদিত ঈদ পরিক্রমা চাঁদ রাত। আমরা অপেক্ষা করছি, অনেকে আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন, ড্যানফোর্থ থেকে অনেকে যুক্ত হবেন। আমরা একটু জানবো যে ড্যানফোর্থে কি হচ্ছে এই মুহূর্তে। আমরা জানি যে ড্যানফোর্থ একটু খুবই নীরব এই মুহূর্তে, কারণ নানানভাবে ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে। অনেক দোকান এখনো খোলেনি, অনেক রেস্টুরেন্ট এখনো খোলেনি। তারপরও কিছু মানুষ হয়তো রাতে যাবেন ড্যানফোর্থে, 2-1 জন যাবেন, গিয়ে হয়তো তারা জাস্ট অনেক বেশি ড্যানফোর্থকে মিস করছেন, হয়তো তারা গিয়ে ড্যানফোর্থ ঘুরে চলে আসবেন। এরকম কয়েকজনকে আমাদের সাথে আমরা যুক্ত করব। আমাদের সেখানে আমাদের এনআরবির প্রতিনিধি অবস্থান করছেন। এই ফাঁকে আমি যদি একটু শুরুতেই একটু ঘুরে আসি শাড়ি হাউজের কর্ণধার, যিনি প্রতি বছরই আমাদের সাথে যুক্ত হতেন শুরুতে, এবং শাড়ি হাউজের সৌজন্যে এই আয়োজনটি। চলুন শুনে আসি শাড়ি হাউজের কর্ণধার রিঙ্কি রায় কি বলেন এই মুহূর্তে। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক। চাঁদ রাত সেলিব্রেশন হচ্ছে আমাদের এনআরবি টিভির মাধ্যমে।
চাঁদ রাতেরও শুভকামনা রয়েছে, সবাইকে জানাচ্ছি শুভকামনা। এনজয় করুন এনআরবি টিভির মাধ্যমে চাঁদ রাত শাড়ি হাউসের সৌজন্যে। সাথে রয়েছে কালকে রবিবার রাত 10টায় ঈদের পরিক্রমা, যেটা আপনারা এনআরবি টিভির মাধ্যমেই উপভোগ করতে পারবেন শাড়ি হাউসের সৌজন্যে। শাড়ি হাউসের তরফ থেকে আমি রিঙ্কি এবং আপনাদের প্রিয় রঞ্জনদার তরফ থেকে ঈদের শুভেচ্ছা সবাইকে। ভালো থাকবেন, ঈদ এনজয় করুন। ধন্যবাদ আপনাকে রিঙ্কি রয়। আমি যদি শুরুতেই একটু জামান ভাইয়ের কাছে একটু যাই, আমি যদি জামান ভাইকে একটু জানতে চাই, জামান ভাই আপনি মোট কত বছর এই টরন্টোতে হলো আপনার? জি জামান ভাই বলুন। আমি টরন্টোতে 2002 সালে আসি, আর 20 সাল যাচ্ছে, তার মানে 18 বছর চলছে। 18 বছর। কিন্তু আমি যদি জানতে চাই যে আপনার জীবনের প্রথম ঈদ যেটা আপনাকে বাসায় থেকে করতে হচ্ছে, যদি আমি ভুল না বলি। হ্যাঁ, এটা তো 18 বছর না, এটা বোধহয় সারা জীবনের প্রথম ঈদ বাসায় করতে হচ্ছে। এবং আমরা খুব আনন্দিত এবং কৃতজ্ঞতা যে জামান ভাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি আমাদের সঙ্গীতের শিক্ষক, সঙ্গীতের গুরু। এবং আমি সবাইকে জানিয়ে রাখি, আমরা কথা বলবো, আলোচনা করব এবং এরই মাঝে মাঝে আমরা জামান ভাইয়ের গান শুনবো। তিনি আমাদের কাছে গান শোনাবেন। জামান ভাই, শুরুতে কোন গানটি শুনছি আমরা? শুরুতে আমি করব, আপনি তো জানেন, আপনারা সবাই জানেন, এটা করোনা ভাইরাস চলছে আমাদের, এবং যার কারণে আমরা কেউ জামা কাপড় কেউ কিছু কিনতে পারিনি। কিন্তু আমরা দুটো জিনিস কিনেছি, একটা আল্লাহকে, একটা রাসূলুল্লাহকে। এটাই আমার হিসাবে তাই বলে। কারণ সেই জন্য নজরুল কিন্তু আরো একটা বিশেষ কথা মিন্টু এবং আপনার সঙ্গে বলে, আজকে রাত পেরোলেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী, 11ই জ্যৈষ্ঠ। এবং কবি নজরুল হয়তো জানতেন না, উনি এমন একটা ইসলামী গান রচনা করেছিলেন যাতে করে আজকের এইবারের পরিস্থিতি যেটা মনে হচ্ছে আমরা বাসায় বসে করছি নতুন কাপড় চোপড় না কিনে, সেই গানটি আমি করতে চাচ্ছি প্রথমে। জি শিওর জামান ভাই, আমরা আপনার গান শুনবো, তারপর আবার আমরা মূল আলোচনায় আবারও ফিরবো। আচ্ছা, ধন্যবাদ সবাই। নাই হলো মা বসন ভূষণ এই দেয়া, নাই হলো মা বসন ভূষণ এই দেয়া, আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার, নাই হলো মা বসন ভূষণ এই দেয়া। নামাজ রোজার ওড়না শাড়ি ওতেই আমায় মানায় ভারী, নামাজ রোজার ওড়না শাড়ি ওতেই আমায় মানায় ভারী, কলমায় আমার কপালে তীর, কলমায় আমার কপালে তীর, নাই তুলনা নাই হলো মা বসন ভূষণ এই দেয়া। হেরা গুহা হীরার তাবিজ বুকে কোরআন দোলে, হাদিস ফিকা বাজু বন্দ মা দিতে পরান ভুলে, হেরা গুহা হীরার তাবিজ বুকে কোরআন দোলে, হাদিস ফিকা বাজু বন্দ মা দেখে পরান ভুলে, হাতে সোনার
চুরি যে মা হাসান হোসেন, মা ফাতেমা হাতে সোনা, চুরি যে মা হাসান হোসেন, মা ফাতেমা অঙ্গুলিতে অঙ্গুলিমা, অঙ্গুলিতে অঙ্গুলিমা, নদীর চারিয়া নাই মা বসন ভূষণ এই দে আমার, আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার নাই মা। তিনি হচ্ছেন প্রথমত তো তিনি এনআরবি টিমের একজন সদস্য, এনআরবি পরিবারের সদস্য। শুভ সকাল অত্যন্ত জনপ্রিয় আয়োজন, আপনারা জানেন। এর পাশাপাশি আরেকটি জিনিস আমি যেটি বলতে চাই, সম্প্রতি তিনি একটি যুদ্ধে জয়ী হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে নিজে বিজয়ী হয়েছেন, নিজেকে আবার নতুন পৃথিবীর জন্য প্রস্তুত করেছেন এবং আমাদের মাঝে ফিরে এসেছেন। এই জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার কাছে। এবং অজন্তা চৌধুরী, আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এই যুদ্ধে জয় হবার জন্য। এই সম্পর্কে যদি খুব সংক্ষেপে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার অনুভূতি কেমন? এটা আমি বলবো যে একটা দ্বিতীয় জীবন। মনে হয় যে আবারও আমার জন্ম হয়েছে, নতুন করে আমার জন্ম হলো, এমন একটা অনুভূতি। মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। অনেক সাহসের সাথে সময়টা পার করতে হয়েছে এবং খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমার চারিপাশে আপনারা সবাই ছিলেন, আমার বন্ধু বান্ধব, ব্যাংটনে আমার বেশ কিছু ভালো বন্ধু যারা আমাকে আগলে রেখেছিল দীর্ঘ সেই জুলাই থেকে। আমি বলবো যে আমার কিমোথেরাপি এবং আমার রেডিয়েশনের সেই মুহূর্তগুলো, আমি 1 মাস হলো রেডিয়েশন শেষ করেছি, আর গত 2 মাস আগে আমি কিমোথেরাপি শেষ করেছি। পুরো সময়টা জুড়ে আমার বন্ধু বান্ধব যারা টরন্টোতে আছেন তারা সবাই আমাকে আগলে রেখেছিলেন, তাদের স্নেহ দিয়ে, তাদের মায়া দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে, তাদের দোয়া দিয়ে। আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। ধন্যবাদ আপনাকে। শুরুতে যদি জানতে চাই, প্রথমত হচ্ছে যে আসলে এবারের ঈদটি আপনার জন্য একটি নতুন মাত্রা, কারণ আপনি দ্বিতীয় জীবনে নতুন ঈদ করছেন, যদিও করোনার জন্য বাইরে বেরোতে পারছেন না। আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ, আমাদের সহমর্মিতা সবকিছু আপনার সঙ্গে আছে, এরকম আরো অনেক মানুষের আছে। এবারের ঈদ নিয়ে আপনি কি বলবেন? আসলে এবারের ঈদ আমরা জানি যে একটু ব্যতিক্রম, তবে আমাদের পরিবারের জন্য আসলে ব্যতিক্রম হতো, কারণ আমি সোশ্যাল আইসোলেশন সেটা কিন্তু আমি শুরু করেছি আমার কেমোথেরাপি থেকেই। তো এখন পুরো বিশ্ববাসী আসলে একটা কঠিন সময় পার করছে, একটু অন্য ধরনের ঈদ হচ্ছে। তবে আমি বলবো যে এক্ষেত্রে আমাদের বাচ্চাদের, মিন্টু ভাই, আমাদের বাচ্চাদের একটা বড় ধন্যবাদ দিতে চাই যে শুধু ঈদ না, সামার চলে এসেছে, একটা সুন্দর সময়, সুন্দর ওয়েদার চারিপাশে, ওদের স্কুল বন্ধ, ওরা ঘর বন্দি হয়ে আছে, তারপরও কিন্তু আমাদের বাচ্চারা, ওরা কিন্তু কোনো কমপ্লেইন করছে না, ওরা কিন্তু বাসায় থাকছে, ওরা বাসায় থেকেই আনন্দ খুঁজে নিচ্ছে সময় কাটাবার জন্য। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বাচ্চাদের, যারা এত সাহসের সাথে হাসি মুখে এই সময়টা পার করছে। এবারের ঈদ নিঃসন্দেহে একটু অন্যরকম সবার জন্যই। ধন্যবাদ। আসলেই তাই। আসলে আমাদের শিশুদেরকে নিয়ে প্রথম দিকে আমরা যেরকম একটু আতঙ্কিত ছিলাম যে আসলে ওরা কিভাবে সময়টা পার করবে, ওদের সময় কাটবে কিভাবে, কারণ অনেকেরই আসলে স্কুল বন্ধ, সবারই স্কুল বন্ধ, এবং কেউ কেউ হয়তো অনলাইনে টিউটরিং করছেন, কোচিং করছেন। এর বাইরে তো আসলে তেমন কিছু করবার ছিল না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারাও আসলে এই পরিস্থিতিতে মানিয়ে নিয়েছে আমাদের সবার সঙ্গে। আসলে সবাই ভালো থাকুক এই সময়ে, এরকম প্রত্যাশাই আমরা করি। অজন্তা চৌধুরী, আপনি থাকুন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরেক গুণী উপস্থাপিকা যুক্ত হয়েছেন, এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি টরন্টো শহরের 3 সেরা উপস্থাপিকা আজকে এনআরবির প্ল্যাটফর্মে একসঙ্গে। আমি একটু আগে তাদেরকে আমি লোভ সংবরণ করতে পারছি না, তাদের 3 জনকে আমি একটু আগে স্ক্রিনে একটু ধরতে চাই। আমি অনুরোধ করব তাদের 3 জনকে যেন একসঙ্গে একটু
তা আমি এই তিনজনকেই একসঙ্গে অভিনন্দন জানাচ্ছি। দিলনাহার বাবু, আপনি আমাদের সাথে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ, স্বাগত আপনাকে, আমাদের সঙ্গে থাকবেন। দিলনাহার বাবু কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মিন্টু ভাই এভাবে লজ্জা দিলেন আমাদেরকে। না না, লজ্জা না, এটি আসলে টরন্টোর কোনো আয়োজন, আপনাদেরকে ছাড়া চিন্তাই করা যায় না, এটা একেবারে সত্যি কথা। এখানে কোনো মানে লুকোচুরির কোনো সুযোগ নেই, কারণ আপনারা সেরা, এটা বলতেও দ্বিধা নেই। কারণ অসংখ্য অনুষ্ঠান আপনারা একসঙ্গে করেছেন, বিশেষ করে আমি যদি বাংলাদেশ ফেস্টিভ্যালের কথা বলি, একসঙ্গে আপনারা প্রায় 3 থেকে 4 বার সম্ভবত আপনারা একসঙ্গে করেছেন, এবং আপনারা আমাদের টরন্টোর মঞ্চগুলো আসলে মঞ্চের আপনারা প্রিয় মুখ। তো আমরা আজকে খুবই আনন্দিত যে চাঁদ রাতে আপনাদেরকে একসঙ্গে করতে পেরে আমরা আরও কথা বলবো। এই ফাঁকে আমি একটু ফারার সাথে একটু কথা বলে আসতে চাই। আমাদের সঙ্গে ফারা রয়েছে। ফারা, আমি যদি জানতে চাই এবার প্রথম যে চাঁদ রাত আছে কিন্তু ফারা নেই, চাঁদ রাত আছে ড্যানফোর্থ সরগরম নয়, এবং মেহেদি দেওয়া হচ্ছে না, প্রচুর লোকের সমাগম সেটা হচ্ছে না। আমি জানি আপনি অনেক মিস করছেন ড্যানফোর্থকে, যদি আমাদেরকে একটু বলেন যে আপনার আসলে কেমন মনে হচ্ছে। আসলে কেমন মনে হচ্ছে বলাটা খুবই কঠিন, কারণ লাস্ট 5-6 বছর ধরে ড্যানফোর্থে যখন বসেছি এত মানুষের সমাগম হয়েছে, বিশেষ করে আমাদের এজের যারা আছেন তারা সবাই এসেছে, তাদেরকে আমরা এখানে আনতে পেরেছি এবং তাদেরকে ঈদের আগে যে চাঁদ রাতের যে একটা ঐতিহ্য সেটার সাথে পরিচিতি করাতে পেরেছিলাম, কিন্তু এবার সেটা হলো না। অ্যাজ ইউ নো, আমি সবসময় ইউথদেরকে নিয়ে কাজ করেছি এবং আমি সবসময় প্রায়োরিটি দেই তাদের প্রতিভাটাকে সামনে আনার জন্য। আর আমাদের দেখা যায় যে আমি একটা টিম নিয়ে কাজ করি এবং সেখানে সবসময় দেখবেন যে আমার সাথে সব ইউথ বেসড হেনা আর্টিস্টরা থাকতো। এবার অনেকে আমাকে কল করেছে যে আপু কোনো ধরনের কোনো ব্যবস্থা কি করা হয়েছে কিনা। তো সবার সুস্থতার কথা ভেবে, সবার সচেতনতামূলক সিচুয়েশনটা যাতে সচেতন ভাবে হ্যান্ডেল করতে পারি সেই কথা চিন্তা করে আর কিছুই করা হয়নি। সেটার জন্য তো কষ্ট লাগছেই, মিস করছি সেই ড্যানফোর্থের সেই ক্রাউডটাকে, যেটা রাত 2টা-3টা পর্যন্ত, একদম প্রথম দিকে যেটা বলেছেন আপনি, আসলেই রাত 2টা-3টা পর্যন্ত আমাকে উঠতে দিত না, লিটারেলি বসে থাকতো। আর আমি কারোরই মন ছোট করে উঠতে পারতাম না। অনেকে চলে যেত, অনেকে না দিয়ে চলে যেত, দেখা যেত বলতো যে দিতে পারিনি, সময় কোলায়নি, কিন্তু তারা টাইম বের করে আসতো, কারণ চাঁদ রাতে কিন্তু রান্না বান্নার একটা আলাদা থাকে, ব্যস্ততা থাকে সবারই, সেটা থেকে টাইম বের করে তারা আসতো। আমি ভেবেছিলাম যে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা যদি না থাকতো হয়তো বা আমার টিমটাকে আরো বড় করতাম এবং এবার আরো বড় পরিসরে কিছু একটা করতাম, কিন্তু সেটা হয়নি। অনেকেই কল করেছে, তাদেরকে আমি সাজেশন হিসেবে বলেছি যে বাসায় করুন, যদি ডিজাইনের কোনো কিছু থাকে সেটা আমি দিয়ে হেল্প করব। অনেকে বলেছে কোন হেনাটা দিলে ভালো হয়, আমি সবাইকে বলেছি ঠিক আছে এবার ঈদটা না হয় একটু অন্যভাবেই করি, ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো হবে, আরো বড় পরিসরে করার মতো ব্যবস্থা থাকবে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ফারাকে। ফারার আরেকটু যদি জানতে চাই, আমি দর্শকদের জন্য জানিয়ে রাখি ফারারও একটি সুখবর রয়েছে। প্রথমত হচ্ছে যে ফারা কিছুদিন না অনেকদিন আগে তারা একা থেকে ধোঁকা হয়েছে, ফারা নতুন জীবনে প্রবেশ করেছে। তো ফারাকে অভিনন্দন এনআরবি টিভি পরিবারের পক্ষ থেকে। পাশাপাশি আরেকটি সুখবর আছে, খুব শীঘ্রই আসলে ফারা মা হতে যাচ্ছেন। ফারাকে আগাম অভিনন্দন এবং তার সুস্থতা কামনা করছি। ফারাকে যেটা আমি জানতে চাইবো যে এই মুহূর্তে তার জীবনযাপনটি কেমন চলছে। ফারা জব করতো, ফারা সংগঠক এবং অনেকগুলো সংগঠনের সাথে জড়িত কাজ করতো, বাংলা রেডিওতে নিয়মিত একটি অনুষ্ঠানও হোস্ট করতো। ফারা এই মুহূর্তে সময় কিভাবে কাটছে? আসলে বলতে গেলে সময়টা খুবই কঠিন ভাবে কাটছে। একে তো প্যান্ডেমিক সিচুয়েশন, তার উপর শরীরের একটা সুস্থতা ব্যাপার আছে, ডক্টর মানা করে দিয়েছে আমাকে বের করতে না, তো সেই কথা চিন্তা করে সারাক্ষণ বাসায় থাকতে হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আমি কখনোই বাসায় থাকার মানুষ না। দেখা যায় যে অফিস করেছি, অফিসের পরে সংগঠনে কাজ করেছি অথবা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হয়েছি, বেশিরভাগ ইউথ নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সবসময় আমরা একটা বিজি স্ক্যাজুয়াল মেনটেন করতে হয়েছে। তো সেখান থেকে ডাইরেক্ট একদম বেড রেস্ট,
জিনিসটা আমার জন্য অনেক বড়, অনেক কষ্টের অ্যাকচুয়ালি, অনেক অনেক বেশি। তাও নিজেকে সামলাতে পারি না, দেখা যায় যে বের হয়ে যাই, বাইরে একটু হেঁটে আসি, তাও ভালো লাগে না, কারণ বের হতে দেয় না বাসার মানুষরা। দেখা যায় যে না, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ডোন্ট গো এনিওয়্যার, তো সেটা মেনটেন করতে হয়, কিছু করার নাই। তার জন্য সবসময় চিন্তা করি যে কি করবো। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি জানি এই সিচুয়েশনে আমারটা আরো বেশি হাই রিস্ক অবস্থায় আছে, তো সবকিছু মিলিয়ে টেনশন থাকে সবসময়। সবাই আমার জন্য দোয়া করবেন, এর থেকে আর কি বলার আছে বলেন। সবাই দোয়া করবেন। অনেক দোয়া। ফারার জন্য অনেক শুভকামনা। ফারা, আমাদের সাথে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করব আপনি সুস্থ থাকবেন এবং ডাক্তারের স্বাস্থ্য পরামর্শ মেনে চলবেন। এই সময়টি খুবই সেন্সিটিভ একটি টাইম। এই সময় নিজের যত্ন নিতে হয়, নিজের দেহে বেড়ে ওঠা সন্তানটিরও একটু যত্ন নিতে হয়। সব কিছু মিলে আপনার জীবন খুব সুন্দর হোক, আনন্দে কাটুক, আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠুক, এই প্রত্যাশা আমাদের জন্য থাকলোই। ধন্যবাদ এনআরবি টিভিকে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আজকে কিছুটা হলো টেন্সলেস হতে পেরেছি, মানে টেনশন মুক্ত হতে পেরেছি, যে আজকে বাবুনি আন্টি, অজন্তা আপু, সবাইকে, আসমা আপু এন্ড অবভিয়াসলি জামাল আঙ্কেল, সবার সাথে দেখা হয়েছে। খুব ভালো লাগলো কথা বলে। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কোয়ারেন্টাইন ঈদ মোবারক। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাড়ি হাউস নিবেদিত ঈদ পরিক্রমা। আমরা এবার একটু যদি আমরা গান শুনবো জামান ভাইয়ের, আরেকটু আমরা কথা বলে আসতে চাই। আমি যদি একটু আসমা হকের কাছে যাই। আসমা হক, কেমন সময় কাটছে এখন, যদি একটু বলেন, কি করছেন বেসিক্যালি বাড়িতে? বাড়িতে অ্যাকচুয়ালি আমার দুটো বাচ্চাদেরকে দেখাশোনা করা, তারপরে রান্না বাড়া, এগুলো তো আছেই। আর বাকিটা সময় এই রোজার মাসটা, করোনার ক্রান্তিকালে যেহেতু রোজার মাসটা আমরা পেয়েছি, তো এটাকে ইউটিলাইজ করতে চেষ্টা করেছি। 30টা রোজাই করেছি, সাথে আমার 13 বছরের ছেলে সেও করেছে। তো খুব সুন্দর সময় আমি কাটিয়েছি এই রোজার মাসটাতে। আর বেসিক্যালি বাচ্চাদের কথা চিন্তা করে আমি কাজটা থেকে বিরত নিয়েছি। হয়তো বা আবার 2 মাস পরে কাজে যোগদান করব, এমন একটি ইচ্ছা আছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করতেই চাই আপনাকে, সেটি হচ্ছে যে আমাদের পহেলা বৈশাখ গেল, যেটা জমজমাট ভাবে আমরা পালন করতাম, প্রচুর অনুষ্ঠান হতো। এসব অনুষ্ঠান আপনি কখনো আবৃত্তি করতেন, কখনো উপস্থাপনা করতেন। এবছর তো সেটা হলো না বেসিক্যালি, এমনকি 26শে মার্চও আমরা আসলে উদযাপন করতে পারিনি। পাশাপাশি ঈদ, তারপর রোজার মধ্যে আমরা অসংখ্য ইফতার পার্টি করতাম বিভিন্ন সংগঠন থেকে, সেগুলো তো আমাদের অনেকের সঙ্গে দেখা হতো। কতটুকু মিস করছেন বাসায় বসে থেকে? খুবই খুবই মিস করছি আসলে। আমরা যে ড্যানফোর্ড ভিত্তি করে যে আমাদের যে একটি কমিউনিটি গড়ে উঠেছে, সেখানে আমরা সবাই খুব কাছাকাছি, আসলে খুবই মিস করছি তাদেরকে। আর এত লাইভ, এত ফেসবুকে এত লাইভ হচ্ছে, চারিদিকে এত টিভি, তো ভালো লাগছে। আমি তো খুব একটা ওভাবে মিস করছি না। আর নিজে ওভাবে আসলে কোথাওই যাইনি, তবে লাস্ট একটি টিভিতে আমি মা দিবস উপলক্ষে একটি প্রোগ্রাম করেছি এবং একটি আবৃত্তি করবার চেষ্টা করেছিলাম, এবং সেটাও রোজা রেখে। তো ভালো লেগেছে, সেই অনুষ্ঠানটিও খুব ভালো হয়েছিল। হ্যাঁ, আমরা আসলে সবাই চেষ্টা করছি আসলে ভার্চুয়ালি যতখানি পারা যায়। এখন পুরো পৃথিবীর সমস্ত কিছুই বদলে যাচ্ছে, সবাই চেষ্টা করছেন যাতে ভার্চুয়ালি কাজগুলো করা যায়, যেহেতু এখানে একটু ডিস্টেন্সের কথা বারবারই বলা হচ্ছে, ফিজিক্যাল ডিস্টেন্সের কথা। তো আমরা অবশ্যই সেগুলো মেনে চলবো। আসমা হক আমাদের সাথে থাকবেন আপনি। তো আমরা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাড়ি হাউস নিবেদিত ঈদ পরিক্রমা। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব। বিরতির পরে আমরা চলে যাব জামান ভাইয়ের কাছে, তার আমরা আরেকটি গান শুনবো, তারপর আবার আমরা আলোচনা শুরু করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। অপরূপ সাজে সাজতে নারীর প্রথম পছন্দ শাড়ি। পার্টি হোক বা ঈদ পুজো, রকমারি শাড়ির সম্ভারে নারীকে সাজায় নতুন করে শাড়ি হাউস। আরও আছে অলংকার শৈলী, নানান অ্যাক্সেসরিজ ও ছেলেদের জন্য পাঞ্জাবি। আপনার পছন্দের এক্সক্লুসিভ ইন্ডিয়ান শাড়ি কিনতে চলে আসুন 2982 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। কল করুন 4168187155 নম্বরে। আমি চলে এসেছি, আপনি আসছেন তো?
সুপ্রিয় দর্শক, আবার আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন ঈদ পরিক্রমা। আমরা এবার ফিরে যাব আমাদের প্রিয় জামান ভাইয়ের কাছে। তিনি আমাদের জন্য গানের ডালি নিয়ে এসেছেন আজকে। আমরা বলেছি যে আমরা কথা বলবো এবং গান শুনবো। জামান ভাই, গান শোনার আগে যদি আমি একটু ছোট্ট করে বলি যে আপনার জন্ম একটি সঙ্গীত পরিবারে। আপনার বাবা নিজেও অনেক বড় একজন উস্তাদ ছিলেন এবং আপনি অনেক ছোটবেলার থেকে গান করেন। আমাদের গান কোন বয়স থেকে আপনি প্রথম গান গান, যদি এতটুকু আমাদেরকে বলে আপনি আপনার গানটি শুরু করেন। আব্বা, আপনারা সবাই দর্শক, শ্রদ্ধেয় দর্শক, আপনারা জানেন আমার আব্বা মরহুম উস্তাদ মুন্সি রইসুদ্দিন সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ সাধক এবং সঙ্গীতজ্ঞ মহাপুরুষ ছিলেন। তার ছাত্রছাত্রীরা মাত্র একজন বা দুজন মাত্র বেঁচে আছেন, আর বাকি সবাই মারা গেছেন। এবং তার মধ্যে প্রথমেই আমি বলবো একবারে বেদারউদ্দিন আহমেদ, শেখ লুৎফর রহমান এবং আরো অনেকে। এবং অন্য দিক দিয়ে আমি বলবো ফেরদৌসী রহমান, সঞ্জিদা আপা, ফাহমিদা আপা, আঞ্জুমানারা আপা, সবাই তার ছাত্রছাত্রী ছিলেন। এবং এখন বেঁচে থাকার মধ্যে ফেরদৌসী আপা আছেন, আর ওমর ফারুক ভাই বেঁচে আছেন, ওস্তাদ ওমর ফারুক। ওনারা দুজনই এখনো বেঁচে আছেন, বার্ধক্যের কোঠায় তারা চলছেন। তাদের সাথে আমার কথা হয় সবসময়। এটা আমার পরম পাওয়া। এবং এই মহিরুহ মানুষের সন্তান হিসেবে আমি অনেক কিছুই পেয়েছি তার কাছেও, এবং অনেক শ্রদ্ধাও পাই আপনাদের সবারই কাছেও। আর মিন্টু আমাকে প্রশ্ন করলেন যে আমি কবে থেকে গান শুরু করি। আমি আমার 4 বছর 4.5 বছর বয়স, তখন থেকে আব্বা আমাকে সারেগামা হাতে ধরে শেখান। আব্বা খুব ভারী কি মানুষ ছিলেন, খুব ভয়ে ভয়ে তার কাছে যেতাম। উনি খুব বেশি হাসতেন না। তো এই সারেগামা শেখার পরে 5 বছর বয়সে আমি বুলবুল একাডেমিতে, আব্বা তখন বুলবুল একাডেমির প্রিন্সিপাল ছিলেন। এটা আমি 57 সালের কথা বলবো, 1957। 1957 আমি বুলবুল একাডেমিতে প্রথম ভর্তি হই। এবং তারপরে 2-3 বছর একবার ছোটদের গ্রুপে শেখার পরে বড়দের গ্রুপে আসলাম। বড়দের গ্রুপে আসার পরে প্রথমেই আমার নজরুলের সঙ্গীতে হাতে খড়ি হয়। আপনারা জানেন বিখ্যাত একজন শিল্পী ছিলেন, আমাদের সঙ্গীত শিক্ষক ছিলেন হাসান আলী খান। আমি অনেক আশা করি এটাকে হাসান আলী খানের সাথে প্রথম যে গানটা গেলাম সেটাও শিখেছি। এর পরে যেটা গেল সেটাও ওনার কাছে প্রথম শেখায় এগুলি গানগুলি 57, 58, 59, 60, 61 এই সময়। তারপর তো চলছেই দিন এইভাবেই। জি জামান ভাই, এখন আমরা কোন গানটি শুনবো? আমি একটু বৈচিত্র্য দিকে যাই, পরে নজরুলের গান করবো। একটা গান আমি লিখেছি আমার নিজের লেখা এবং সুর করা প্রায় 15 বছর আগে। দেশের গান, দেশের উপর ভিত্তি করে দেশ তাকে গান তুললাম, আপনার দেশকে একটু শ্রদ্ধা জানানোর জন্য এই গানটা গাওয়া। আপনাদের হয়তো ভালো লাগবে। মাগো তোমার কোলে জন্মে পেয়েছি সুখের আলো। মাগো তোমার কোলে জন্মে পেয়েছি সুখের আলো। তাই তো তোমায় জীবন দিয়েও, তাই তো তোমায় জীবন দিয়েও, তাই বেশি মাগো তোমায় কোলে জন্মে পেয়েছি সুখের আলো। তোমার বুকে আমি স্বপ্ন দেখি চোখে। তোমার বুকে আমি স্বপ্ন দেখি চোখে। শিশির কলা পাত্র ছুঁয়ে প্রাণের পরশে মাগো তোমার কোলে জন্মে
পেয়েছি সুখের আলো। এখানে পদ্মা মেঘনা যমুনা তবু ধারা বয়ে চলে যায়। এখানে পদ্মা মেঘনা যমুনা তবু ধারা বয়ে চলে যায়। কুলু ঢেউ কলরলে নাচে বাংলা মায়ের কোলে। মাগো তোমার কোলে জন্মে পেয়েছি সুখের আলো। তাই তো তোমায় জীবন দিয়েও, তাই তো তোমায় জীবন দিয়েও তাই বেসেছি ভালো। মাগো তোমার কোলে জন্মে পেয়েছি সুখের আলো। মাগো তোমার কোলে পেয়েছি সুখের আলো। অসাধারণ আসলে জামান ভাই, কি বলবো আপনাকে, চমৎকার গান, চমৎকার। আসলে মনে হচ্ছে ঈদের আনন্দ আমাদের এখনই শুরু হয়ে গেছে মূলত। আমরা জামান ভাইয়ের কণ্ঠে আরো গান শুনবো। জামান ভাই, এই পর্যায়ে আমি যদি একটু কথা বলে আসি দিলারা নাহার বাবুর সঙ্গে। দিলারা নাহার বাবু, কেমন যাচ্ছে সময়? একই অবস্থা আপনার ক্ষেত্রে, ব্যস্ত সময়, অনেক অনুষ্ঠান আমাদের হয়নি, আমরা স্বাধীনতা দিবস করতে পারিনি, পহেলা বৈশাখ করতে পারিনি, ইফতার পার্টি করতে পারিনি, অনেক বড় বড় আয়োজন আমাদেরকে বাতিল করতে হয়েছে আসলে এই করোনা ভাইরাসের কারণে। আপনার সময় কেমন কাটছে? ধন্যবাদ মিন্টু ভাই, ধন্যবাদ এনআরবি টিভি। মিন্টু ভাইয়ের সাথে আমাদের এমন একটা সম্পর্ক যে দেখা হোক বা না হোক, কথা হোক বা না হোক, তবু সবসময় আপনি আমাদের খুব কাছের একজন মানুষ, আত্মার একজন মানুষ, একজন বন্ধু। এবং আমাদেরকে যে বললেন আমরা বেস্ট উপস্থাপিকা, আমি তো বলতে চাই আপনি হচ্ছেন একজন বেস্ট উপস্থাপক। এত সাবলীল, এত বলিষ্ঠ, এত সুন্দর করে আপনি উপস্থাপনা করেন, আপনি হচ্ছেন বেস্ট। এটা হচ্ছে বাবা, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি হচ্ছি নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে গান গাওয়ার মতো বিষয় আর কি, আমাদেরকে বাধ্য হয়ে করতে হয়, কারণ যেখানে আপনারা আছেন সেখানে আমাদের উপস্থাপনা করার কোনো প্রয়োজনই হয় না। মিন্টু ভাই, আজকে চাঁদ রাত, ভীষণ একটা আনন্দের রাত, তো ভীষণ একটা ব্লেসিংস ফিল করছি যে আমরা এখনো বেঁচে আছি, বাঁচার আনন্দে বেঁচে আছি, ভালো মতো বেঁচে আছি, সুস্থ আছি। এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর এই যে আজকে লাইভে এসে কথা বলছি, সবার সঙ্গে শুভেচ্ছা দিচ্ছি, সবার শুভেচ্ছা নিচ্ছি, এটা তো অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। সেই জন্য খুব একটা কষ্ট লাগে না, দুঃখ লাগে না যে অনেক কিছু পাইনি, অনেক কিছু চলে গেছে। আজকে হয়তো এই সময় আমরা ড্যানফোর্টে থাকতাম, গত বছর এই সময়টায় ড্যানফোর্টে ছিলাম, বন্ধু হাতে মেহেন্দি দিয়েছি, তারপরে চা খেয়েছি, বন্ধুদের সাথে জড়াজড়ি করে, গলাগলি করে, চিৎকার গান গেয়েছি। ওইটা একটু মিস করছি অবশ্য খুবই। আর প্রত্যেকবার এসে রাত ৩টা-৪টা পর্যন্ত রান্না করতাম ঈদের আগের দিন, যেন পরের দিন তাড়াতাড়ি করে ঘুরতে যেতে পারি সাজুগুজু করে। সেইটাও মিস করছি। কিন্তু এবার ঈদের শাড়ি কিন্তু জানেন কিনতে ইচ্ছে করলো না, কেন জানি এবার ঈদের শাড়ি একটু কিনতে ইচ্ছে করে না। আমি সত্যি ঈদের শাড়ি কিনি নাই, এটাও খুব মিস করি নাই। তারপরে যা ভাবছি এবার সীমিত রান্না করব, যেটা শুধু আমরাই তো খাবো, ঘরের আমার মেয়ে আর আমার হাজবেন্ড, সো কেউ তো আসবে না, এবার আমরাও কারো বাসায় যেতে পারছি না। তবু ভালো লাগছে সবার সঙ্গে এই যে দেখা হচ্ছে, এত বেশি আমরা ভার্চুয়ালি, আমরা এই যে অনলাইনে লাইভে এসে এত বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখতে পাচ্ছি, যেটা আমরা হয়তো পয়সা দিয়ে কিনে দেখতে পারতাম না। সেগুলি যে প্রতিদিন দেখছি, কি পরিমাণ আমাদের ভালো লাগা, অভিজ্ঞতা, একটু বোরিং ফিল করছি না, খারাপ লাগছে না, আমি এখন ভালো আছি। ধন্যবাদ দিলারা নাহার বাবুকে। আমি যদি আসমা হক আপনার কাছে একটু জানতে চাই,
এবং আপনাদেরকে আমি অনেকক্ষণ আটকে রাখতে চাই না, কারণ আমি জানি অনেকেরই কালকের প্রস্তুতি রয়েছে। তো আসমা হক, আপনার কাছে যদি জানতে চাই আজকে আমাদের জন্য আসলে কি নিয়ে এসেছেন, দর্শকদের আপনি কি উপহার দিবেন? ঈদের কোনো কবিতা যদি দর্শকদের জন্য একটু বলেন কিংবা আবৃত্তি করেন। ধন্যবাদ মিন্টু ভাই। আপনি ডাকলে তো আর না এসে পারি না, এরকম অবস্থা। মানে ভাই যখন ডাকে বোনেরা ছুটে চলে আসি আমরা। আপনার সাথে আমাদের সম্পর্কটা এরকমই। তো হ্যাঁ, একটা প্রিপারেশন তো আছেই। ঈদের আগের রাত মাংস টাংস সব বের করে রেখেছি, রান্না করব রাতেই, সকালে যাতে বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ করতে পারি, ঈদের খাবার খেতে পারি। তো একটা কবিতা আমি এনেছি, কিন্তু কবিতাটা নজরুলের না, কিন্তু নজরুলের থেকে ইন্সপায়ার হয়ে মানে কোনো হালের কবি, তার নাম হচ্ছে বেনজিন বেজয়েত, সে লিখেছে। তো কিন্তু কবিতাটা আমার খুব ভালো লেগেছে, যে আমরা যারা বিদেশে থাকি তাদেরকে কিছুটা মানে কি বলবো, তাদেরকে নিয়েই লেখা। তো আমি চেষ্টা করছি আবৃত্তি করবার। সাথে তো আমার ভাই আছে, আলিমুজ্জামান স্যার বলি, আমরা ভাই বলি। তো দেখি কেমন হয়। আবার সাথে আমার বড় আপু দিলারা নাহার বাবু, খুব ভালো আবৃত্তিকার, সেও আছে, সেও মার্কিং করবে আমাকে। আমি চেষ্টা করছি। আকাশে বাতাসে ছুঁয়ে যাক মোদের খুশির মোড়ক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিদেশে যারা আছি মোরা, আসে না তো ঈদের খুশি, তবু অভিনয়ে শুভেচ্ছা বিলিয়ে দেই, অনুরাগে ভাসি। প্রাণের হিল্লল হৃদয়ের কল্লোল নিস্তেজ হয়ে ছুটে, পশ্চিম আকাশে ঈদ নামে যবে বেদনার চাঁদ ওঠে। প্রাণের বন্ধনে চাপিয়া ক্রন্দন বিলিয়ে দেই আয়োজন, নয়ন নীরে একাকী মোরা রান্না করি সেমাই পায়েস। দুধের স্বাদ ঘোলে পিঠিয়ে সুখ খুঁজি তবু পবনেতে, জীবনের গ্লানি দূর করিতে টেনে যায় ঘানি ভুবনেতে। আয়ুটার দৈর্ঘ্য কেউ জানি না, তবু চলি অসীম টানি, বিসর্জন দিয়ে সুখ শান্তি বাঁচাইয়া রাখি জীবন খানি। রক্তের টানে প্রিয়জন ছলে তবু থাকি হাসি মুখে, যত হেসে যায় স্বস্তি নাহি পাই, সুখ আসে না বুকে। তবু প্রিয়জনের মুখে হাসি ফুটাইতে করে যাই অভিনয়, খুশির ঈদ যেন উভয়ের মাঝে সমান ভাগে ভাগী হয়। তোমাদের খুশি তো আমার খুশি, খুশিতেই মাখামাখি, দেখে না তার আড়ালে থাকে নীরে ভিজে দুটি আখি। সেমাই পায়েস শিরনি পোলাও লাগে যেন তোবারক, সবার মুখে হাসি ফুটাইতে বলে যায় শুধু ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর, চমৎকার। অসম্ভব সুন্দর একটি কবিতা, আসলে ঈদকে নিয়ে এই কবিতা, ঈদের কবিতা আসলে এটি একটি। আসমা হক, আপনাকে অসম্ভব কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভালো থাকবেন, আগামী ঈদ মোবারক, ঈদ ভালো কাটুক, আগামী দিনগুলো ভালো কাটুক। আপনাকে অনেক ধন্যবাদ, এনআরবি টিভিকে ধন্যবাদ, এবং আমার সহকর্মী অজান্তা, বাবু আপু, আর সাথে বড় ভাই জামান ভাইকেও অনেক অনেক ধন্যবাদ। আর সব দর্শক যারা দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ। জামান ভাই, আমরা আরেকটি গান শুনতে চাই, কি গান শোনাবেন আপনি আমাদেরকে? একটু আগে বলেছিলাম যে কবি নজরুল এই কোভিড-19 নিয়ে গান লিখেছিলেন, যাতে আমরা জাম করতে পারিনি ঈদের দিন, আমরা বাচ্চারাও কেউ কিছু মিলে নিই, আমরা এইভাবে ঈদ করছি। কিন্তু ঈদটা একটা আনন্দের ব্যাপার, এবং এই ঈদকে নজরুল একেবারে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। এই গানটা সার্বজনীন ভাবে সবাই সবাই জানেন। আমি গাচ্ছি, এবং এখানে তোমরা যারা আছো, অজন্তা, বাবু, ফারা,
আসমা তোমরাও গেতে পারো, সাথে সবাই জানে এই গানটা, কি সুন্দর গান, আমি গাচ্ছি। আর আসলে মিন্টু, আমি তো 30টা রোজা রাখার পরে না গান চর্চা খুব একটা হয়নি। মাঝে মধ্যে দু একটা গান আমি স্কাইপিতে আমার ছোট ছেলে নিউ ইয়র্কে থাকে, ওকে শিখিয়েছি আমি, এবং তাছাড়া আর গানের চর্চা হয়নি। আর আমি খুব বেশি মিস করছি আমার বাচ্চাদেরকে, এই স্টুডেন্টদেরকে, এবং ওরা আমার সঙ্গ পাচ্ছে না গত 2 মাসের বেশি, এবং ওরা গানও চর্চা করতে পারছে না ঠিক মতো। আমি খবর রাখি। তবু তোমরা ভালো থেকো, তোমরা রেয়াজ করো, সবসময় রেয়াজ করো, পড়ালেখা করো, তাতে করে তোমাদেরই উন্নতি হবে, এবং সবসময় নিয়ম মেনে চলবে। এখনকার পরিস্থিতির উপরে যে নিয়মগুলো রয়েছে সবগুলো মেনে চলবে। আমি এখন গাচ্ছি একটা গান। ও মন রমজানের ওই রোজা শেষে এলো তুই আসমানি ও মন রমজানের ওই রোজা শেষে এলো তুই আপনাকে আসমানি সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিয়ে, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিয়ে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি, আজ পড়বি ঈদের নামাজ রে ভাই সেই কাহে, আজ পড়বি ঈদের নামাজ রে ভাই সেই কাহে। কে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশি, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ে। রমজানের ওই রোজার শেষে এলো খুশি, হৃদয়ের তোর দাস করিতে শিরনি দাও দিলে, ঢাল হৃদয়ের তোর দাস করিতে শিরনি দাও দিলে। তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উম্মীদ, তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উম্মীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দিস আসমানি তাগে। রমজানের ওই রোজার শেষে এলো খুশি। অসংখ্য সুন্দর একটি গান, অসম্ভব সুন্দর একটি গান। যেমন ভাই আসলে এই গানটি না গাইলে মনে হয় না যে ঈদ আসলো। আসলে ঈদের একটি গান। এই গানটি যখন আমরা ছোটবেলায় শুনতাম টেলিভিশনে, তখনই মনে হতো যে আগামীকাল ঈদ। এবং আমার ধারণা এখানে যারা উপস্থিত আছে সবার স্মৃতিটাই এরকমই। অনেক ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, তো ধন্যবাদ জান ভাই। আরো গান শুনবো। তো এই পর্যায়ে আমি যদি একটু অজন্তা চৌধুরী আপনার কাছে আসতে চাই। আমি জানি আপনি উপস্থাপনা করেন, কিন্তু আজকে
অন্য কোনো একটা কিছু করে আমাদেরকে দর্শকদেরকে দেখাতে হবে কিংবা বলতে হবে, যে কোনো কিছু হতে পারে, কি করবেন আপনি? এটা আমার জন্য খুব কঠিন একটা ব্যাপার। আচ্ছা, ছোটবেলা থেকে এখানে দুজন কবিতার মানুষ বসে আছে। মিন্টু ভাই হঠাৎ করেই আমাকে বলেছেন, তো আমি চেষ্টা করছি, জানি না আমি কতখানি পারবো। একটু চেষ্টা করি, যদি তোমরা অভয় দাও বন্ধু। তুমি অনেক সুন্দর পড়ো। একদম ছোটবেলাতে আমি স্টেজে এই আবৃত্তিটা এত করেছি যে এখনো মনে আছে। এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তুই দেখে যদি যদি ভুলে যাই তোমরা আমাকে সাহায্য করো। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে দিনে। বাবু বলিলেন বুঝেছ উপেন, ও জমি লইব কিরে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দন্যের তাই বেছি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ঘনকাল রহিলেন মৌন ভাবে। কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস তেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিনু ডিক্রি শকুনি বিক্রি, মিথ্যে দেনার ক্ষতে। এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। আচ্ছা, আমি এটুকু জানি কবিতাটা। অসম্ভব সুন্দর কবিতা। এরপরে আসলে অজন্তা পাকে উপস্থাপনা বাদ দিয়ে কবিতা পড়ার জন্য ডাকতে হবে। আমি একদমই নাই। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় যে আসলে থাকুক সবাই, যতক্ষণ আমি জানি যদি কারো তারা না থাকে। আসমা হক খুব বেশি কি তারা? না না, ঠিক আছে। ওকে, আমরা কথা বলি এবং আমরা ছোট্ট একটি বিরতি নিব। বিরতির পর আবারও ফিরবো, জামান ভাইয়ের গান শুনবো। এরপরে তো বাবু আপার পালা আছেই। আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি, কারণ আমাদের আজকের যে আয়োজন ঈদ পরিক্রমা, এটি আসলে পরিবেশিত হচ্ছে টরন্টোর প্রসিদ্ধ পোশাকের প্রতিষ্ঠান শাড়ি হাউজের সৌজন্যে। প্রতি বছরই তারা এই আয়োজনটি পরিবেশনায় তারা আমাদেরকে স্পন্সর করে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়, তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। চলুন বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবারও। অপরূপ সাজে সাজতে নারীর প্রথম পছন্দ শাড়ি। পার্টি হোক বা ঈদ পুজো, রকমারি শাড়ির সম্ভারে নারীকে সাজায় নতুন করে শাড়ি হাউস। আরও আছে অলংকার শৈলী, নানান অ্যাক্সেসরিজ ও ছেলেদের জন্য পাঞ্জাবি। আপনার পছন্দের এক্সক্লুসিভ ইন্ডিয়ান শাড়ি কিনতে চলে আসুন 2982 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। কল করুন 4168187155 নম্বরে। আমি চলে এসেছি, আপনি আসছেন তো? সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ঈদ পরিক্রমা। আমরা এ পর্যায়ে যদি একটু কথা বলি আমাদের প্রিয় দিলরা নাহার বাবুর সঙ্গে। দিলরা নাহার বাবু, আমি জানি সবারই একই রকম চলছে অবস্থা, এবং আপনি নিজেও বলেছেন আসলে মানিয়ে নেবার চেষ্টা করছেন ভার্চুয়াল জগতের সঙ্গে। চাঁদ রাতেও আপনি ড্যানফোর্থে থাকতেন, আমি দেখেছি অনেক রাত পর্যন্ত থাকতেন, একা নয়, অনেক জনকে সাথে নিয়ে। আমি যদি ভুল না বলে থাকি প্রায় 10-15-20 জন বন্ধু বান্ধবীদের নিয়ে আপনি ড্যানফোর্থে থাকতেন, আড্ডা দিতেন, চা খেতেন, তারপরে মেহেদিতে যুক্ত হতেন, হাতে মেহেদি পড়তেন। এবছর কেমন মনে হচ্ছে? সে ড্যানফোর্থ তো মিস করছেন নিশ্চয়। এবছর ড্যানফোর্থ মিস করছি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে বেঁচে আছি, এটা তো তার চেয়ে অনেক বড় ব্যাপার। আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, খেতে দিচ্ছে, আমাদের সবকিছু পাচ্ছি আমরা হাতের কাছে।
এর চেয়ে বড় পাওয়া নিশ্চয়ই আর কিছু হতে পারে না। সেজন্য মিস করাটাকে একটু কমিয়ে দিয়েছি। তার বদলে মিস করার বদলে আমি মিন্টু ভাই আমি প্রচুর বাগান করছি এখন। আমার তো আপনি জানেন গার্ডেনিং এর ভীষণ শখ। তো প্রচুর গার্ডেনিং করছি। এবার ফ্লাওয়ারের পাশাপাশি আমি প্রচুর সবজিও লাগাচ্ছি। আপনাকেও দাওয়াত রইল, আপনাকেও দিয়ে আসবো হলে। টমেটো, আম মরিচ, বেগুন, শসা, আরো লাল শাক এসব লাগিয়েছি। এসব ভালো লাগছে। আমি আশা করি যে আগামী কয়েক মাস হয়তো আমাদেরকে অন্তত এই সবজিগুলো আর কিনতে হবে না, বাগানের ফ্রেশ সবজি আমরা খেতে পারবো। আপনাকে ধন্যবাদ। এবং খুব চমৎকার একটি কথা বলেছেন যে আসলে আমাদেরকে তো বাঁচতে হবে। আসলে এই সময় যে আমরা বেঁচে আছি এটি অনেক বড় বিষয়, আর হচ্ছে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা আসলে অনেক কিছুই মিস করছি, এগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলে নতুন পৃথিবীর জন্য, নতুন জীবনের জন্য আমাদেরকে খুব কঠিনভাবে তৈরি হতে হবে, সঠিকভাবে প্রস্তুত হতে হবে। আমি যদি এবার আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমাদের দর্শকদেরকে আপনি কি উপহার দিবেন, কি এনেছেন আমাদের দর্শকদের জন্য? দর্শকদের আমি তো আপনার মতো এত সুন্দর উপস্থাপনা করতে পারি না, একটা কবিতা শোনাতে পারি। জি অবশ্যই। মিন্টু ভাই, এটা আমাদের যে জাহানারা বুলা আপু ছিল আমাদের টরন্টোতে, তার লেখা একটা কবিতা। জাহানারা বুলা আপু এখন ঢাকাতে আছেন, তার একটি ছোট্ট একটি কবিতা পড়ছি। নীলের কাছে চিঠি। নীল, আমার ভীষণ অসুখ জানিস, জ্বর ছিল রে বেশ, তাই তো সেদিন চিঠিখানি হয়নি লেখা শেষ। মাঝখানে যে থেমেছিলাম সেখান থেকেই শুরু। রাগ করেছিস বন্ধু আমার, মনটা দুরু দুরু। তোকে সেদিন বলেছিলাম একটি ছেলের কথা, হাতের মাঝে হাত রেখে যে বিকিয়ে দিল ব্যথা। বাসবে ভালো জীবন মরণ দিব্যি করেছিল, কত কথা বলে আমার মনটা কেড়ে নিল। নীল, মিথ্যে সেদিন বলেনি সে, ভালোই বেসেছিল, আমায় নিয়ে সুখ সায়রে অনেক ভেসেছিল। ইচ্ছে হলেই জল ছুঁয়েছি জলের ধারে বসে, সময় গেছে কোন গগনে পাইনি হিসেব কষে। রাত্রি কত মধ্যমাতে গড়িয়ে গেছে ধীরে, ছিলাম তবু তার শিয়রে ছোট্ট তারি নীরে। বুকের মাঝে রেখে আমায় কুসুম তুলেছিল, দুঃখ যত জীবন জ্বালার ভুলিয়ে দিয়েছিল। নীল, এই তো সেদিন আমরা দুজন এক্কেবারে এক, স্বপ্ন সুখে বিভোর ছিলাম কাক ভোরেতে দেখা। বউ বলে সে ডাকলো আমায় মিষ্টি সুরে সুরে, বলে যে তাকিয়েছিলাম লজ্জা দু চোখ জুড়ে। সেই ভোরে সে প্রবাস গেল সবটা আদর দিয়ে, সে বলে আর আসবে না রে একটিও ভোর নিয়ে। নীল, ভালো থাকার সময়গুলো ছোট্ট কেন হয়, ভালো থাকার ছোট্টগুলো সময় গেল ছোট্ট কেন হয়, আনন্দ সব ক্ষণকালেই স্মৃতির কথা কয়। ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি। আসলে কবিতাটিও খুবই চমৎকার একটি কবিতা, মানে খুবই মনে দাগ কাটবার মতো কবিতা। এবং এটা যখন দিলানাহর বাবুর কণ্ঠে আসে তখন এটা একটি নতুন মাত্রা পায়, সেখানে এই কথাটি বলতেই হবে, এই কথাটি বলতেই হবে। তো জামান ভাই, আমরা এবার আরেকটি গান শুনতে চাই। কি গান শোনাবেন আপনি আমাদেরকে? আমার খুব প্রিয় শিল্পী ভূপেন হাজারিকা, উনি একটু ভিন্ন ধরনের ভিন্ন মাত্রার গান রচনা করেছিলেন, সুর করেছেন, গেয়েছিলেন। তার একটি গান আমি গাচ্ছি, আমার খুব প্রিয় গান। এই গানটা আজকের দিনে এই পরিস্থিতিতে বেশ কিছুটা গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু?
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ভুলে গেলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ঘুরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ঘুরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় 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 হবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। অসাধারণ গান আসলে জামান ভাই। এই সময়ে গানটি এত বেশি উপযুক্ত যে আসলে এই সময় মানুষ মানুষের জন্য এই স্লোগানটি বুকে বেঁধে আমাদেরকে এগুতে হচ্ছে, কারণ আমাদেরকে অন্যদেরকে সাহায্য করতে হচ্ছে, একজন মানুষ আরেকজন মানুষের পাশে এসে দাঁড়াতে হচ্ছে। আমরা আরো গান শুনবো আপনার কাছে। জান ভাই, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিন টরন্টোতে আপনি শিক্ষকতা করছেন, গানের স্কুল চালাচ্ছেন, একটি বড় প্রতিষ্ঠান, এখান থেকে অসংখ্য শিল্পী বের হয়েছে, গুণী শিল্পী আপনি তৈরি করছেন নিজের হাতে এখান থেকে। এই যে একটা জার্নি শিক্ষক হিসাবে, এই জার্নিটি কেমন লাগছে আপনার, কেমন মনে হয় এই জার্নিটি? খুব ভালো প্রশ্ন মিঠু, এত সুন্দর একটা প্রশ্ন। আমি বলতে চাই আসলে আমি শিক্ষক, আমি প্রথমেই আমি শিল্পী, তারপরে আমি শিক্ষক। আমি শিক্ষকতা শুরু করি 1972 সাল থেকে, এখন থেকে 48 বছর আগে, 48.5 বছর আগে থেকে, 72 সাল থেকে শিক্ষকতা আরম্ভ করি। বাংলাদেশে আমি প্রচুর ছাত্রছাত্রী আমার ছিল এবং এখানেও আমার প্রচুর ছাত্র ছিল। এখানে আসার আগে মিঠু আমি একটু বলে নিই, আমি নিউ ইয়র্কে ছিলাম। নিউ ইয়র্কেও আমার শত শত ছাত্রছাত্রী ছিল, তারা অনেক প্রতিষ্ঠিত। বাংলাদেশে আমার অনেক ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত এখন, এবং টরন্টোতে আমার বেশ কয়েকজন ভালো ছাত্রছাত্রী যারা এবার গ্রাজুয়েশন করে গেছে, কয়েক বছর আগে গ্রাজুয়েশন আমার স্কুল থেকে পেয়েছে। আর আপনি জানেন আমার আব্বার ছদ্মনাম ছিল, পেন নেম ছিল, সঙ্গীত নাম ছিল আলমপিয়া, এবং আমি আব্বার নামেই একটা স্কুল করেছি এখানে সেই 2005 সালে, আলমপিয়া স্কুল অফ মিউজিক। এবং এই স্কুলটা ড্যানফোর্টেই আছে এবং ওখানেই আমি ক্লাস নিই প্রত্যেক রোববার। এবং আমার অন্যান্য আরো বিভিন্ন সাবজেক্টের টিচাররা রয়েছেন, রবীন্দ্রসঙ্গীতের আছেন, আধুনিক গানের আছেন, রবীন্দ্রসঙ্গীতের আছেন, নজরুলগীতির আছেন, দেশের গানের আছেন, তবলা শিক্ষক আছেন, গিটারের আছেন, পিয়ানোর আছেন, আর্টের টিচার রয়েছেন। সবাই আমার একটা ইনস্টিটিউট, একটা সব টিচাররা ওখানে শেখান স্বতঃস্ফূর্ত ভাবে। এবং তারপর আরো বড় শক্তি কিন্তু শিক্ষকতার মধ্যে আমি সবচেয়ে বেশি বড় সাপোর্ট পাই, আমার সবচেয়ে চলমান শক্তি হলো আমার গার্জিয়ানরা। আমার
স্টুডেন্টদের প্যারেন্টসরা তারা অনেক কষ্ট করে নিয়ে আসেন বাচ্চাদেরকে। এবং শিক্ষকতা আমার যেহেতু আমার একটা রক্তের মধ্যেই আছে, আমার আব্বা শিক্ষক ছিলেন বহু বছর, সেই 37 সাল থেকে শিক্ষকতা করেছেন আব্বা, এবং শিক্ষকতা করে আমি খুব আনন্দ পাই এবং আমি চেষ্টা করি আব্বার চিন্তাধারাকে আমি মেনটেন করি। আমি একবারে পুরোপুরি ভাবে মেথডিক্যাল ভাবে আমি গান শেখাই। আমি একদম কোনো ভুল ভ্রান্তি না রেখেই আমি গান শেখাই। প্রত্যেকটা বাচ্চা আপনি দেখবেন, আপনি ভালো করে জানেন, আমার বাচ্চারা এই টরন্টোতে বা ক্যানাডাতে সবচেয়ে ভালো তারা গান করে, এবং প্রত্যেকে কেউ সলো কেউ কোরাস গাতে, এবং কোরাস গুলি চেষ্টা করে আপনি খেয়াল করে দেখবেন আমি উচ্চারণের দিকে সাংঘাতিক নজর দিই, এবং উচ্চারণে তারা ভুল নাই কখনো। উচ্চারণে ভুল করা যেটা আমাদের এখানে প্রচুর ভাবে পাই। আরেকটি জিনিস ভালো যেটি আমি জানি, যেটি আপনার মধ্যে আমি দেখেছি, আপনি বাচ্চাদেরকে বাংলাও শেখান। না, বাংলা আমার ভালো কথা, অনেক ধন্যবাদ। বাংলা আমার স্কুলে একটা কম্পালসারি সাবজেক্ট। কোনো বাচ্চা যদি গান শিখতে আসে তাকে বাংলা শিখতে হবে, প্যারেন্টস তাকে বলবেন তাকে বাংলা শিখতে হবে। কিন্তু আমার এখানে বাংলা 3 জন টিচার রয়েছেন, তারা 3 জন 4 জন টিচার রয়েছেন, তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভলেন্টিয়ারি সার্ভিস করে যাচ্ছেন এই গত 15 বছর যাবত। এবং এটা অনেক বাচ্চারা এখানে জন্ম বাচ্চারা তারা বাংলা দেখে দেখে বলছে, গাচ্ছে, এবং আপনি তাদের গানও শুনেছেন কি সুন্দর তারা গায়। আমার নিজেরই ভালো লাগে, আমার বাইরে থেকে এত কমেন্টস পাই তারা এত সুন্দর গাচ্ছে, এত সুন্দর স্পষ্ট উচ্চারণ করছে, এখানে জন্ম তারা, আমি তাদেরকে চিনি। যাই কারণে আমার এটা আমার মানে আমি আমার পাওয়া বড় পাওয়া যে বাচ্চারা ভালো শিখছে, এবং তার চেয়ে বড় প্যারেন্টসরা তাদেরকে কষ্ট করে নিয়ে আসছেন। এই বিদেশগুলোকে কষ্ট করে আনা অনেক কঠিন ব্যাপার, সময় বের করে আনা, এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে হেল্প করে যাচ্ছেন, এটা বড় পাওয়া। আর বিশেষ করে এক্ষেত্রে আমি একটু আরেকটা বলতে, এক্ষেত্রে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়েরা, আমার মেয়ের জামাই, আমার ছেলের বউ সবাই আমাকে হেল্প করে এই গানের ব্যাপারে, সবকিছু স্কুল চালানোর ব্যাপারে তারা সম্পূর্ণভাবে হেল্প করে আমাকে। ধন্যবাদ জন ভাই। আপনার কাছে তো গান শুনবো, এরপরে কোন গানটি আমাদেরকে শোনাবেন আপনি? এরপরে আমরা একটু আনন্দের গান শুনতে পারি কিনা যেমন ভাই? তাহলে আরেকটু পরে শোনাই। হ্যাঁ শিওর, আপনি প্রস্তুতি নিন। তার আগে আমি একটু 3 জন উপস্থাপিকাকে একটু আমি আনি স্ক্রিনে। আমরা আসলে যেহেতু তারা আমাদের সঙ্গে রয়েছে, আপনাদের 3 জনের জন্য খুবই কঠিন একটি আসলে আমি একটি কুইজ দিতে চাই। এটি একটু তাৎক্ষণিক, আসলে আমার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। সেটি হচ্ছে যে আপনাদেরকে সময় দেওয়া হবে, জামান ভাই গান পরিবেশন করবেন প্রায় 5 মিনিটের মতো গান। এই সময় আপনারা চিন্তা করার সুযোগ পাবেন। 3 জন 2 জনকে 3টি করে প্রশ্ন করতে পারবেন। আপনারা এর মধ্যে চিন্তা করবেন, 3টি দরকার নেই, প্রত্যেককে একটি করে প্রশ্ন করতে পারবেন। যেমন অজন্তা আপা যদি চান বাবু আপা এবং আসমা আপাকে একটি করে প্রশ্ন করবেন, তেমনি বাবু আপাও আবার 2 জনকে একটি করে প্রশ্ন করতে পারেন। প্রশ্নগুলো খুব মজার হতে হবে। আপনাদের জন্য সময় 5 মিনিট। 5 মিনিট আপনারা চিন্তা করবেন, তারপর আমরা এই প্রশ্নে যাব। চিন্তা করবার সময় দেওয়া হলো। আমরা এখন জামান ভাইয়ের কাছে ফিরি। জি জামান ভাই, আমরা আপনার গান শোনার জন্য প্রস্তুত। জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাড়ি হাউস নিবেদিত ঈদ পরিক্রমা। আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন, খুব শীঘ্রই ড্যানফোর্ড থেকে আমাদের সঙ্গে অনেকে যুক্ত হবেন আরও। আমরা চেষ্টা করছি জানবার যে আসলে ড্যানফোর্ডে এই মুহূর্তে কি ঘটছে। খুব শীঘ্রই আপনাদেরকে আমরা ড্যানফোর্ডে নিয়ে যেতে পারবো বলে আশা করছি। আর এখন আমাদেরকে গান শোনাবেন আমাদের সবার প্রিয় সঙ্গীতের গুরু, শিক্ষক, টরন্টোর খুবই পরিচিত মুখ, সঙ্গীতজ্ঞ আফম আলিমুজ্জামান, আমাদের প্রিয় জামান ভাই, যিনি টরন্টোর সবচেয়ে বড় স্কুলটি পরিচালনা করেন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন।
কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি গানের সুরে আজ ঘরে আমার কেঁদে ফিরি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ভোরের নীল। আমি তাই কি গান গাই কি মনে মনে বয়ে গেল মন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। মৌমাছি আজ মেলায় পাখা, কেন এ হৃদয়ের রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ মেলায় পাখা, কেন এ হৃদয়ের রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ঘরে আমার কেঁদে ফিরি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজি ওই চোখে সাগরের নীল। আমি চাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। অসম্ভব সুন্দর আসলে গান। জামান ভাই একটির পর একটি গান গাইছেন আমাদের জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা জামান ভাই। গান শ্যামল মিত্রের গাওয়া আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্যামল মিত্র, এই আর কি। ধন্যবাদ জামান ভাই। এ পর্যায়ে আমরা যদি উপস্থাপিকাদের কাছে যাই, তাদের আমার ধারণা আপনারা সবাই প্রস্তুত। আমি কোশ্চেন করব আগে মিন্টু ভাই। কোনো অসুবিধা নাই, করতে পারেন। প্রথম প্রশ্ন হচ্ছে অজন্তা, তোমার কাছে বাসায় কে বেশি ঝগড়া করে, তুমি না ভাই? তোমাকে দেখে তো মোটো ঝগড়াটে মনে হয় না। শান্তশিষ্ট স্বভাবের। তো দেখা যায় কি যে ও কেন, আমি যখন ঝগড়া করছি বা আমি যখন কোনো আর্গুমেন্টে যাচ্ছি, সেভাবে বড় সড়ো ঝগড়া হয়তো বছরে 2-1 যে হয় না তা না, হয়। তবে হয় কি যে ও এত বেশি চুপ করে থাকে যে তখন আমার রাগটা আরো বাড়তে থাকে। তুমি কেন চুপ করে আছো, কথা বলো, উত্তর দাও। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, কি হবার স্বপ্ন দেখতে বড় হয়ে? ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে? ছোটবেলা থেকে আসলে বাবা মা সবসময় বলতেন ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। মগজের ভিতর ওটাই ঢুকে গিয়েছিল, ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। তো মনে হয় অল্প স্বল্প এরকম ইচ্ছে ছিল যে বড় হয়ে ডাক্তার হব। আচ্ছা, যা হয়েছে অনেক ভালো হয়েছে, এখন তুমি অনেক ভালো আছো। আসমার কাছে এবার, ছোটবেলায় কতবার বাবা মার কাছে মার খেয়েছো? সত্যি বলতে কখনো না। আমি কখনো না। আমি সবার ছোট ছিলাম, আর লেখাপড়া বা অন্য সবকিছুতেই নাম্বার 1 ছিল। তো বাবা মার কোনো অবাধ্য হইনি, মার খাওয়ার তো প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, লকডাউন শেষ হলে প্রথম কি করবে? প্রথম ছেলেদেরকে নিয়ে বাইরে যাব, বেড়াতে যাব। ছেলেরাও তো প্রায় দীর্ঘ 3 মাস ধরে তারা বাসায়, তো ওদেরকে নিয়ে যেখানেই হোক মানে বাইরে চলে যাব আর কি। শেষ। আমি গিয়ে টিম হটনে দৌড় দিয়ে ভিতরে গিয়ে একটা কফি খাবো। কফি খাবা? কফি সাথে নিব। কফি তো খাওয়া যায় না, পান করবে। ঠিক আছে। তো এবার কার পালা, অজন্তা না আমার? আমি বলি। আসমাকে আগে বলো। এটা বললে এখন তোমাকে আগে বলবো। বাবুস, ধরো যে তুমি ঢালিউডের আমাদের একজন নায়িকা, খুব নামকরা নায়িকা। তোমার বিপরীতে কোন নায়ককে তুমি দেখতে চাও? ঢালিউড মানে বাংলা, এটা হচ্ছে ঢালিউড কোথা? ঢাকা। ও, ঢাকার একটা নায়কের নামও তো জানি না। একটা নাম জানতাম, কি জানি, ওই যে ডিভোর্স হয়ে গেছে ওই ছেলেটা, ওর নাম কি জানি?
না, ওর বউকে যে বাচ্চা হয়েছিল, ছেলেটার নাম কি? শাকিব খান। হ্যাঁ, শাকিব খান। আচ্ছা, শাকিব খান, ওকে। শাকিব খান। ঠিক একইভাবে তোমাকে ধরা হলো যে তুমি বলিউডের একজন নায়িকা, তোমার বিপরীতে কাকে তুমি দেখতে চাও নায়ক হিসাবে? আমি তো নামটা আমি একদম মনে রাখতে পারি না। আম, একটা লোক আছে না, ওই যে, উফ, আচ্ছা, আমির খান। আচ্ছা, আরেকটা বলবো? না, এবার আসমা। তোমাকে আরেকটা বলতে চাই, তুমি আমাদের মধ্যে, আমি বলি যে এনার্জির পাওয়ার হাউস, এটার উৎসটা কি? মানে এত এনার্জি বাবুসদের কোথা থেকে আসে? আসলে আমার নামটা তো বুঝছো, প্রথমে হচ্ছে আমার নামটা বাবু, বোধহয় এই জন্যই বোধহয় আমার সবকিছু, আই ফিল লাইক বাবু সবকিছু। আর ভিতর থেকে সবসময় মনে করি আমি অনেক ছোট, আমি মনে করি তোমাদের চেয়ে অনেক ছোট। সবসময় আমি নিজেকে খুব পিচ্ছি পিচ্ছি মনে করি, তো এটা একটা আমার পজিটিভ দিক। আর সবকিছু আমি খুব ভালোভাবে নেই, পজিটিভ নেই, কখনোই নেগেটিভ ভাবে কোনোটাই নেই না। কোনো কিছুই রাগ হই না সহজে আমি। অনেক চিন্তা করে তারপরে আমি আবার ঠিক হয়ে যাই সেটা। সেইজন্য হয়তো আমার অনেক এনার্জি। আমরা চাই তোমার আরো এনার্জি থাকুক এবং তুমি এমনই থাকো। ধন্যবাদ বাবুস। এবার আসমা, বন্ধু, এই সময়কালে কি সবচেয়ে মিস করছো? ঘরবন্দি যাওয়ার কোন ব্যাপারটা, কোন অংশটা বেশি মিস করছো? মঞ্চের মানুষ, যেহেতু মঞ্চকে তো মিস করছি অনেক। ঠিকই আসছে আমাদের মিন্টু ভাইয়ের ফেস্টিভ্যাল। মিন্টু ভাই কবে আসবে? আমরা তো জুনের 20 তারিখে করবার কথা ছিল, সেটি হচ্ছে না, আমরা ডেটটি পিছাচ্ছি, কিন্তু সবাইকে জানিয়ে রাখি এই বছরই হবে এবং অন্যরকম একটি প্ল্যাটফর্মে হবে এবং আপনারা সবাই তো যুক্ত থাকবেনই। অবশ্যই, আসলে আমরাও চাই। আসলে একটি শিল্পীর কাছে, একজন শিল্পীর কাছে মঞ্চ বা তার কাজ, এটাই কিন্তু সবচেয়ে বড় মিস করা, ঠিক না? কবিতাও পড়তে পারছি না বাইরে গিয়ে, আর কি সবার সামনে তো পড়তে পারছি না, পড়ি ঘরে পড়ি, তো এটাও একটা বড় মিস করা আসলে। আসলে তাই। আচ্ছা, আসমার কাছে দ্বিতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাইরের, আমরা সবাই দেখা যেত যে শনিবার এবং রবিবার আমরা বাইরেই খেতাম, বাইরের কোথাকার খাবারটা সবচেয়ে বেশি মিস করছো? যেমন বাবুস মিস করছে টিম হটনের। আমি না, ঘরোয়ার পেঁয়াজু বুটমুড়ি। আচ্ছা, আসলে আমার খাবার দাবারের পছন্দ মানে সব শেষ। এখন আমার বাচ্চারা যা খায় আমি সেটাই রান্না করি এবং সেটাই খেতে ভালোবাসি, আসলে খাওয়া হয় সেটা। তো সেই ক্ষেত্রে মানে যখন এই করোনার ক্রান্তিকাল কেটে যাবে, তখন বোধহয় প্রথমেই আমার বাচ্চাদেরকে নিয়ে আমি পপাইস যাব, এটা ওরা খুবই পছন্দ করে, তো পপাইস কে আমি প্রাধান্য দিচ্ছি সবার আগে। আমি একটু বলে রাখি, আমাদের সঙ্গে ড্যানফোর্ড থেকে যুক্ত হয়েছেন আমাদের সবার পরিচিত রিয়েলটর মনির বিল্ডার্স ইনকের কর্ণধার, প্রিয় মুখ, যাকে ছাড়া আমাদের আয়োজন, বড় বড় আয়োজনগুলো চিন্তাই করা যায় না, মনির ইসলাম। মনির ইসলাম, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ মিন্টু ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ফিরবই আপনার কাছে 2 মিনিটের মধ্যে। আসমা হক, আপনার প্রশ্ন যদি শেষ করেন তাহলে আমরা এরপরে ড্যানফোর্থ নিয়ে কথা বলবো মনির ইসলামের সঙ্গে। আমি কাকে করব আগে? আচ্ছা, অজান্তা কি করি? অজান্তা, বন্ধু, তোমার কাছে প্রশ্ন। তোমার তো একটি মেয়ে আছে, মানে মেয়ের মা, যদি এমন হতো, আমি আসলে ফান টাইপের কোশ্চেন করছি, তুমি ছেলের মা, তখন তোমার কেমন লাগতো? এখানে বলে রাখি যে আমি না সব সময়, যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন সবসময় ভাবতাম কি আমার ছেলে হবে, হ্যাঁ, তো মনে মনে কিন্তু আমি ছেলের মাই নিজেকে ভাবতাম। এটা আসলে একটা কারণ, সেটা হচ্ছে যে আমি মেয়ে হয়ে দেখেছি যে সন্ধ্যার পরে বাসায় ফিরতে হবে, তারপর হচ্ছে বেশ কিছু বাধা বিপত্তি যেটা মেয়েদেরকে পেতে হয়, যেটা ছেলেদের সেই বাধা বিপত্তিগুলো আসে না, এরকম বিভিন্ন
আমি বলবো যে বাধা বিপত্তি এবং স্বাধীনতার ব্যাপারটাতেও আমার মনে হয় ছেলেরা বেশি স্বাধীনতা ভোগ করে আমাদের চেয়ে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হতো যে ছেলে হলে ও স্বাধীন থাকবে, ও সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবে, ও অন্যরকম একটা জীবন হবে, এরকম মনে হতো আর কি। তো ভালোই লাগতো মনে হয় ছেলের মা হলে। ধন্যবাদ ধন্যবাদ। তো তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন, সেটিও একটু ফান টাইপেরই করছি আমি, কিন্তু মিন্টু ভাই আগেই বলে দিয়েছি একটু ফান টাইপের হলে ভালো হয়। তো যদি তুমি অজান্তা না হয়ে অপর্ণা হতে কেমন লাগতো? ভালো লাগতো, কারণ তখন চৌধুরী না হয়ে ঘোষ হতাম। ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, আমি চলে যাচ্ছি আমার বাবু আপার কাছে। বাবু আপা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে ধরো তোমাকে 3টি শাড়ি দেয়া হলো, গোলাপি, বেগুনি, সবুজ, কোনটা নিবে তুমি? সবুজ, সবুজ আমার প্রিয় কালার। আল্লাহ, তুমি আমার মতো, আমিও সবুজ নিব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, তুমি কোন লিপস্টিক ইউজ করো? ম্যাকের কত নাম্বার ইউজ করেছো এখন? নিশ্চয় ম্যাক। বলো ভালো না খারাপ এটা আগে বলো, তারপরে বলবো। আমি গেস করব। ফ্ল্যাট আউট ফ্যাবুলাস। ইউ ক্যান ডু ইট, গো অ্যাহেড। না, এটা হচ্ছে স্টেলা। স্টেলা? ওকে ওকে, সো ইউ লুক নাইস। ইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে 3 জন উপস্থাপিকায় কত চৌকস, তারা তাৎক্ষণিকভাবে সবাইকে প্রশ্ন করেছেন এবং আপনারা আমার ধারণা এনজয় করেছেন এই আয়োজনটি। আমরা মনির ইসলামের কাছে যাব। মনির ইসলাম, আপনি এই মুহূর্তে ড্যানফোর্থে আছেন এবং ড্যানফোর্থে কি দেখলেন আজকে? এই ড্যানফোর্থ তো এই মুহূর্তে আমাদের অপরিচিত ড্যানফোর্থ, যে ড্যানফোর্থ চাঁদ রাতে আমরা দেখি হাজার হাজার মানুষ থাকে, গিজগিজ করতে থাকে, রাত 3টা-4টা পর্যন্ত মানুষের ঢল থাকে। নিশ্চয়ই এই মুহূর্তে ড্যানফোর্থ একেবারে, আমি যদি বলি মরুভূমির মতো খা খা করছে, এই শব্দটি যদি আমি ব্যবহার করি, আপনি কি বলবেন? ধন্যবাদ মিন্টু ভাই। আসলে বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন চিন্তা করছিলাম যে ড্যানফোর্থের পরিবেশটা কেমন থাকবে। ডেফিনেটলি গত কয়েক বছর ধরে আমরা যেরকম মানুষের ভিড় দেখতে পেয়েছিলাম সেটা আমি আশা করিনি। তারপর ভাবলাম যে সরজমিনে দেখে আসি, যার জন্যই এখানে আসা। এসে দেখলাম আসলে হাতে গোনা 2-4 জন ছাড়া এখানে কেউ নেই। সো ড্যানফোর্থের পরিবেশ গত কয়েক বছরের সাথে এখন অনেক পার্থক্য। ধন্যবাদ আপনাকে। তো ড্যানফোর্থে আসলে কতক্ষণ আপনি থাকছেন, কিংবা কোনো কারোর সঙ্গে দেখা করা কিংবা কোনো আয়োজন আছে কিনা বন্ধুদের সঙ্গে, এরকম কোনো বিষয় আছে কিনা, নাকি শুধুমাত্র দেখবার জন্য এসেছেন যে কি অবস্থা প্রিয় ড্যানফোর্থের? আপনি জানেন আমাদের এই করোনার মহামারীর কারণে অনেক বন্ধু বান্ধবের সাথে গত 2-3 মাস ধরে দেখা হয়নি। যদিও আমরা প্রতিদিনই রাত্রে ভার্চুয়াল জগতে আমরা সবাই একসাথে কয়েক ঘন্টা আড্ডা মারি। তো আজকে আমাদের একটি প্ল্যান ছিল, আমরা কয়েক বন্ধু বান্ধব এখানে আসব। সেই প্ল্যানের ভিত্তিতে আমরা রেড হেড তান্দুরিতে আমাদের, আপনি জানেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ আমাদের রফিক ভাই সহ আমরা আমাদের আরো কিছু বন্ধু বান্ধব সাক্ষাৎ করতে এসেছি, বা টুকটাক বাসা থেকে অনেক কিছু নিয়ে এসেছি, আমরা নিজেরা কয়েকজন মিলে শেয়ার করব। তো সেই উপলক্ষে এখানে আসা। ধন্যবাদ জানাই আপনাকে। কতক্ষণ থাকবেন আপনারা, কি পরিকল্পনা? বেসিক্যালি খাবার দাবার করে ফিরে যাবেন নাকি আরো কিছুক্ষণ কাটাবেন? আর কতদিন পরে দেখা হলো আপনাদের বন্ধু বান্ধবদের? আমাদের সাথে আসলে সবার সাথে দেখা হলো অলমোস্ট আফটার 3 মান্থ হবে। সো করোনার পরপর থেকে এখন পর্যন্ত প্রায় যে সময়টা 3 মাস পরে দেখা হলো সবার সাথে। এখানে এসেছি প্রায় ঘন্টাখানিক হলো, অ্যানাদার 1-1.5 ঘন্টা থাকবো হয়তো, তারপর বাসায় চলে যাব। কালকে নামাজের জন্য প্রস্তুতি নেব। ধন্যবাদ আপনাকে মনির ইসলাম আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার কারণে আমরা বুঝতে পারলাম ড্যানফোর্থ আসলে কি অবস্থায় আছে। আমরা সবাই ড্যানফোর্থকে মিস করছি। যারা গেস্ট ছিলেন সবাই বারবার বলছিলেন যে ড্যানফোর্থকে তারা দেখেছেন সে ড্যানফোর্থকে তারা এখন মিস করছেন। তারা জানেন না যে আবার কবে
কখন সে ড্যানফোর্থ আমাদের জন্য জমজমাট হয়ে উঠবে? আপনি কি বলবেন সর্বশেষ দর্শকদের জন্য? ধন্যবাদ মিন্টু ভাই আমাকে জয়েন করার জন্য, আর আপনার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যদি এটা আমাদের প্রত্যেকবারের এবার একটু ভিন্ন রকমের ঈদ হচ্ছে, বা কিছুই করার নেই, সবসময় তো আমরা ঈদে অনেক আয়োজন করি, সবার পাশে যাই, এই একটা করতে আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আপনার মাধ্যমে সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ মনির ইসলাম আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ঈদ মোবারক, আপনার পরিবারকে ঈদ মোবারক, এবং আপনার সঙ্গে যারা উপস্থিত রয়েছে তাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ভালো থাকুন। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকুন। সবাইকে ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে। জামান ভাই, আপনার একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, আমরা আমাদের আয়োজনটি শেষ করব। কি গান আপনি আমাদেরকে শোনাবেন? লেখা এবং নচিকেতা ঘোষের সুর করা হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান, অনেক বহুল প্রচলিত গান, আমার খুব প্রিয় গান, এটা গাইব। এক গুচ্ছ রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম চললাম। এক গুচ্ছ রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম চললাম। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা দৃষ্টি। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা দৃষ্টি। মনে করো আমি এক বিকল্প সারা আলো দিয়ে চললাম চললাম চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম চললাম। এখানেই সব কিছু শেষ নয়, বেশ হয় যদি মনে হয় লিখে নিও গল্পের শেষটা, ভাবনা তবু রেশটা। এখানেই সব কিছু শেষ নয়, বেশ হয় যদি মনে হয় লিখে নিও গল্পের শেষটা, যাত্রা তবু রেশটা। দেখো না গোছে তুমি আনমোলা চরণে, কোন ভুল করে চললাম চললাম চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম চললাম চললাম। অসাধারণ সুন্দর গান জামান ভাই, এটা আমার অত্যন্ত পছন্দের একটি গান, এবং আমার ধারণা অনেকেরই অনেক পছন্দের এই গানটি। আমাদেরকে এখন একটু পরে চলে যেতে হবে, তো চলার গাড়িতে করলাম যে সবাই মিলে আমরা চলে যাবো। এত সুন্দর একটা অনুষ্ঠান, আমার খুব ভালো লাগলো। ভাই আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, এইটুকু সত্যি কথা। এবং তোমরা তিনজনই উপস্থাপিকা আমার সামনে আছো, তোমরা সত্যি একটা প্রিয় মুখ এই সমাজের জন্য, এই কমিটির জন্য, এবং তোমরা প্রত্যেকেই ভালো। এবং আমার প্রাণ ভরা দোয়া থাকবে তোমাদের জন্য, কারণ তোমাদের উপস্থাপনায় আমি গান করেছি কয়েকবার, এটা আমার মনে আছে। আমার স্কুল গান করেছি বহুবার। এবং এরপরেও সবচেয়ে বড় আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এনআরবি টিভিকে, এবং বিশেষ করে মিন্টুকে। মিন্টু আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভলভ করেছে, যেটা আমার কাছে অনেক বড় পাওয়া। মিন্টু অসাধারণ ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার।
আল্লাহ সবাইকে ভালো রাখেন, এটাই চাইবো আমি। সব ছাত্রছাত্রীরা তোমরাও ভালো থেকো। আপনার জন্য অনেক দোয়া ভাইয়া, আপনার জন্য সবার পক্ষ থেকে দোয়া করো, ইনশাআল্লাহ আমরা যেন সবাই মিলে ভালো থাকি এবং করোনাকে আমরা জয় করতে যেন পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ জামান ভাই, সবাই থাকবেন। আমরা একদম শেষ পর্যায়ে এই মুহূর্তে ড্যানফোর্ড থেকে আমরা আরেকজনকে পেয়েছি, একেবারে ড্যানফোর্ড থেকেই। আমি যদি একটু আসি তার কাছে, ড্যানফোর্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনিও পরিচিত মুখ, রিয়েলটর, সংগঠক এবং টাঙ্গাইল সমিতির প্রেসিডেন্ট রবিন ইসলাম। তার আসলে পরিচয় দেবার কিছু নেই, সবাই তাকে চেনেন। রবিন ইসলাম, আমি যদি জানতে চাই আপনার কাছে কি করছেন ড্যানফোর্ডে এখন? আসলে ড্যানফোর্ডে এই মুহূর্তে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আমরা বেশ কয়েকজন ফ্রেন্ড মিলিত হয়েছি রেড হট তন্দুরিতে। জাস্ট এতদিন পরে সবাইকে একটু কাছ থেকে দেখার সুযোগ পেলাম, আর সেলিব্রেট করার চেষ্টা করছি চাঁদ রাত। কি চাঁদ রাত সেলিব্রেট করছেন আপনারা? জি। কিভাবে করছেন যদি একটু বলেন আমাদের জন্য? আমার কিছু ফ্রেন্ড ওরা কিছু খাবার নিয়ে আসছে, ওগুলো একসাথে খাওয়া দাওয়া করতেছি। আর বেসিক্যালি সবাইকে দেখাটাই মেইন সেলিব্রেশন আর কি। এবং প্রতি বছর যখন ড্যানফোর্ডে চাঁদ রাত হয়, আপনাকেও দেখেছি পরিবার সহ আপনি সে চাঁদ রাতে থাকতেন, অনেক রাত পর্যন্ত থাকতেন এবং আড্ডা দিতেন বন্ধুদের সাথে। এবার তো সেরকম ঘটেনি, ড্যানফোর্ড তো একেবারেই নীরব। এই ড্যানফোর্ডকে দেখে কেমন লাগলো আপনার, যে অতীতের সকল ড্যানফোর্ডের চাইতে আজকের ড্যানফোর্ড একেবারে অন্যরকম? সম্পূর্ণ অন্যরকম। তবুও এই বেশ কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম মানুষ ড্রাইভ বাই করছে, অ্যাটলিস্ট ড্যানফোর্ডকে ছুঁয়ে যাচ্ছে। যে আগের মতো অতটা না হলেও এর পাশে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে আবার ড্রাইভ বাই করছে আর কি। আগের যেটি আপনারাও করছেন। আসলে আমার নিজের ক্ষেত্রে দর্শক যেটি হয়, আমি প্রায় ড্যানফোর্ডকে মিস করি, কারণ নিয়মিত যাওয়া হয় ড্যানফোর্ডে আমাদের অফিস। তো আমি যেটা করি আমি তাই করি, গাড়িটি চালিয়ে ড্যানফোর্ড থেকে ঘুরে আবার চলে আসি। খুব প্রয়োজন না হলে গাড়ির থেকে নামি না, কোনো কিছু সংগ্রহ করবার দরকার হলে ডিস্টেন্সটি মেনটেন করে সেটা করি। আপনারা নিশ্চয়ই সেটি করছেন রবিন ইসলাম? হ্যাঁ, সেটাই করছি। আপনাকে আমরা খুব মিস করতেছি। আমরা আশা করবো যে আপনি যদি সুযোগ পান 5 মিনিটের জন্য হয়ে যান। আমরা নেক্সট অ্যানাদার 40 মিনিটের মতো আছি এখানে। জি, আমি খুব চেষ্টা করব। রবিন ইসলাম, কালকে ঈদ, আপনাকে ঈদ মোবারক। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা সবাই মিলে ঈদ করতে পারবো। রবিন ইসলাম, আসলে আপনাকেও ঈদ মোবারক। ঈদ মোবারক, ভালো থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন যে আসলে একটু কষ্ট করেন, আগামী বছর হয়তো আমরা আরো আনন্দের সাথে সবাই মিলে একসঙ্গে ঈদ করতে পারবো, যেরকম ঈদ আমরা করতে চাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করছি। আগামীকালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল 10:30টায় এনআরবি টিভিতে আমরা ভার্চুয়াল খুতবার ব্যবস্থা করেছি। ড্যানফোর্ড ইসলামিক সেন্টার প্রতি বছর ডেন্টোনিয়া পার্কে আপনারা জানেন যে বিশাল একটি ঈদ জামাতের আয়োজন করত এবং প্রতি বছরই এই জামাতটি এনআরবি টিভি সম্প্রচার করত এবং সেখানে কানাডার মূলধারার রাজনীতিবিদরা থাকতেন এবং কয়েক হাজার মানুষের সমাবেশ হতো সে জামাতে। এবার সে জামাতটি হচ্ছে না বলে এই জামাতের যারা আয়োজক ড্যানফোর্ড ইসলামিক সেন্টার, তারা ভার্চুয়ালি খুতবার আয়োজন করেছেন এটি 10:30টায়। এবং আপনারা চোখ রাখবেন এনআরবি টিভিতে এবং ঠিক 10:30টায় আমরা এই ভার্চুয়াল খুতবা আপনাদের জন্য প্রচার করব। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা। জামান ভাইয়ের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, তিনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। দিলারা নাহার বাবু, আপনার প্রতি কৃতজ্ঞতা। অজন্তা চৌধুরী, আপনার প্রতি কৃতজ্ঞতা। আসমা হক, রবিন ইসলাম, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। এবং আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মনির ইসলাম এবং আশিকান ফারা, তাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুন্দর শান্তিপূর্ণভাবে ঈদ পালন করুন। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক।